কি অবস্থা সবার? গতদিন আমরা ভার্বের ক্লাসিফিকেশন দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটি ছিল ফাইনাইট আর একটা ছিল নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব বলতে আমরা বোঝাই মূলত সমাপিকা ক্রিয়াগুলোকে, এবং নন ফাইনাইট বলতে বোঝায় অসমাপিকা ক্রিয়া। তো আমরা গতদিনের ক্লাসে হয়তো দেখেছি যে আমরা মূলত ফাইনাইট ভার্ব কোনগুলোকে বলছি এবং নন ফাইনাইট ভার্ব কোনগুলোকে বলছি। একটু ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে ফাইনাইট ভার্বকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রিন্সিপাল মানে প্রধান ক্রিয়া, আরেকটি হচ্ছে অক্সিলারি মানে সহকারী ক্রিয়া। এই প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া, এবং লিঙ্কিং ভার্ব। তারপরে রয়েছে সহকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করি। প্রথমটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি এবং দ্বিতীয় সেটা হচ্ছে মডেল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা তিনটি উপাদান দেখতে পারবো। একটা হচ্ছে ভার্ব টু বি, ভার্ব টু ডু এবং ভার্ব টু হ্যাভ। আর মডেল অক্সিলারির মধ্যে দুইটি বিশেষ উপাদান রয়েছে, একটা হচ্ছে সেমি মডেল আর একটা হচ্ছে পেরিফ্রাস্টিক। এরাও মডেল অক্সিলারির অংশ, কিন্তু এদের কিছু বিশেষত্ব রয়েছে। এরপর আসি নন ফাইনাইট ভার্বের দিকে। নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্বের কয়টি উপাদান রয়েছে? নন ফাইনাইট ভার্বে রয়েছে তিনটি উপাদান: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ যার স্ট্রাকচার টু প্লাস ভি ওয়ান, এরা সেন্টেন্সে ভার্বের মতোই অর্থ প্রকাশ করবে না। কারণ আমরা জানি যে ফাইনাইট ভার্বগুলো এবং নন ফাইনাইট ভার্বগুলোর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য হচ্ছে, এরা সেন্টেন্সে ভার্বের মতো অর্থ প্রকাশ করলেও এই নন ফাইনাইট ভার্বগুলো কখনো সেন্টেন্সে ভার্ব হিসেবে বসতে পারে না। এরা সবসময় অন্য পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করে। যেরকম ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান হলে এটি নাউনের কাজ করবে, জিরান ভি ওয়ান প্লাস আইএনজি এটিও নাউনের কাজ করবে, এবং আরেকটি উপাদান রয়েছে পার্টিসিপল, যেটা সচরাচর সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে থাকে এবং কোনো একটি নাউনের পূর্বে বসে। আর পার্টিসিপলকে ভাগ করা হয়েছে তিনটি অংশে: একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরটি পাস্ট পার্টিসিপল, এবং সবার শেষেরটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো আমাদের এই ক্লাসিফিকেশনটা মোটামুটি জানা থাকলে আমরা এখানে আরো কিছু বর্ধিতাংশ দেখতে পারবো, যে ভার্বের আরো কিছু অংশ রয়েছে। যেরকম প্রথম যে ভার্বের যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রং ভার্ব, বা যেটাকে আমরা অনেকে ইরেগুলার ভার্ব হিসেবে জানি, ইরেগুলার ভার্ব। এই ইরেগুলার ভার্বের অপোজিট হচ্ছে উইক ভার্ব, যেটাকে রেগুলার ভার্ব বলা হয়, রেগুলার ভার্ব বলা হয়। তো এই স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব বা রেগুলার ভার্ব বা ইরেগুলার ভার্ব বলতে আমরা কি বুঝি? স্ট্রং ভার্ব হচ্ছে সে সকল ভার্ব যে সকল ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার সময় শুধু ইডি অথবা টি অথবা ই এন্ড অথবা ডি, ইডি, টি, ইএন অথবা শুধু ডি যুক্ত করে আমরা এটার পাস্ট বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো না। এটার পরিবর্তন করতে গেলে এদের ভিতরে যে অ্যালফাবেট গুলো রয়েছে সেই অ্যালফাবেটেরও পরিবর্তন করতে হবে। আর উইক ভার্ব গুলো কি? যে সকল শব্দের শেষে শুধুমাত্র এই ইডি, টি, ইএন অথবা ডি যুক্ত করে আমরা কি করতে পারি? পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি, তাদেরকে বলা হয় উইক ভার্ব। এটা ছাড়াও আরো এক ধরনের ভার্ব রয়েছে, সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব, এবং আরেকটি ধরন হচ্ছে স্ট্যাটিক ভার্ব। এখন এখানে যে গ্রুপ ভার্ব রয়েছে, এই গ্রুপ ভার্বটা আমরা যখন ফ্রেজ করব তখন আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। এই গ্রুপ ভার্বটা তৈরি হয় হচ্ছে একটা মেইন ভার্ব আর একটা প্রিপজিশন যুক্ত হয়। আর স্ট্যাটিক ভার্ব যেগুলো আছে সেই স্ট্যাটিক ভার্বগুলো মূলত কোনো একটা সেন্টেন্সে যে কন্টিনিউয়াস টেন্স বসতে পারে না সেটাকে নির্দেশ করে। তো ভার্বের ক্লাসিফিকেশনের পর এখন আমাদের জানতে হবে যে ভার্বের যে প্রথম শ্রেণী, যেটাকে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে জেনেছিলাম, সেই ফাইনাইট ভার্বের দুইটি অংশ ছিল, প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপালের প্রথম যে সেগমেন্টটা ছিল সেটা ছিল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো আমরা একটু দেখি যে এই যে প্রিন্সিপাল ভার্বটা ছিল, প্রিন্সিপাল ভার্ব এটা কয়টা অংশ ছিল? তিনটা অংশ ছিল। প্রথমটির নাম ছিল ট্রানজিটিভ, দ্বিতীয়টির নাম ছিল ইনট্রানজিটিভ, এবং যেটি তৃতীয় সেটির নাম ছিল হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বটা মূলত ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সমন্বয়ে গঠিত একটি ভার্ব। এখন আমরা দেখি যে প্রথমত ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলতে কি বোঝায়। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। এখন এখানে যে সকর্মক ক্রিয়া কথাটা বলা হয়েছে সেখানে আমরা দেখতে পাই একটা শব্দ রয়েছে, সেটার নাম হচ্ছে কর্ম। কর্ম ইংরেজি হচ্ছে অবজেক্ট। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কর্ম বা অবজেক্ট কি? আচ্ছা, সেটা আমরা একটু পরে দেখতেছি। আমরা আগে দেখি যে সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব বলতে মূলত কোনগুলোকে বোঝায়। তো যে ভার্বের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য, যে ভার্বের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য অবজেক্টের উপর নির্ভরশীল, যে ভার্ব তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য অবজেক্টের উপর নির্ভরশীল, তাকে বলা হয়
ট্রানজিটিভ ভার্ব, তাহলে যে ভার্বের অর্থ অর্থ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য সম্পূর্ণরূপে প্রকাশের জন্য অবজেক্টের উপর নির্ভরশীল থাকে, অবজেক্ট এর উপর নির্ভরশীল থাকে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, ট্রানজিটিভ ভার্ব বলে। অথবা এটাকে যদি আমরা খুব সহজভাবে বলতে যাই, যে ভার্বের পর অবজেক্ট বসে তাই ট্রানজিটিভ ভার্ব। অথবা আমরা কি বলতে পারি, যে ভার্ব এর পর অবজেক্ট বসে তাই ট্রানজিটিভ ভার্ব। এখন কথা হচ্ছে যে অবজেক্ট কি, হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট কি? আমরা এখন দেখি যে অবজেক্ট মূলত কাকে বলে, অবজেক্ট বা কর্ম। তো কোন একটা সেন্টেন্সে কোনটি অবজেক্ট সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের জাস্ট ভার্বকে দুইটা প্রশ্ন করতে হবে। প্রথম যে প্রশ্নটা কি, আর দ্বিতীয় প্রশ্নটা কাকে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটাকে কি বলা হয়, অবজেক্ট বলা হয়। তাহলে কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি অবজেক্ট, তার মানে আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, কি এবং কাকে দ্বারা। এখন অবজেক্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অবজেক্ট মূলত দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বাংলা ব্যাকরণে তেমন কর্ম যেমন দুই প্রকার ছিল, যে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। আমরা একটা দেখে ফেলি যে ডিরেক্ট অবজেক্ট, যেটা আমরা বাংলায় নাম পাবো হচ্ছে মুখ্য কর্ম। আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, যেটার বাংলায় নাম পাবো হচ্ছে গৌণ কর্ম। ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে গৌণ কর্ম। এই অবজেক্টকে ভালোভাবে বোঝার জন্য জাস্ট আমাদের একটা এক্সাম্পল দেখতে হবে, যে এক্সাম্পলটা আমরা বাংলা ব্যাকরণে দ্বিকর্ম ক্রিয়া হিসেবে জানি। তো দ্বিকর্ম ক্রিয়ার এক্সাম্পলটা এই পাশে দেখা যাক, যে ফাদার বট মি আ পেন। ফাদার বট মি আ পেন, বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। তাহলে এই যে ফাদার বট মি আ পেন, এটার বাংলা ইয়াটা একটু লিখে ফেলি, বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। এখন আমরা এই যে সেন্টেন্সটা আছে বা এই বাক্যটা আছে, এই বাক্যটাকে প্রশ্ন করব, বাবা কি কিনে দিলেন? একটি কলম। বাবা কাকে কিনে দিলেন? আমাকে। তো বাবা আমাকে কি কিনে দিলেন? বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। যেহেতু কি এর উত্তর দিচ্ছে, তো এই কারণে আমরা সেটাকে বলবো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম। কি এর উত্তর দিলে মুখ্য কর্ম। আর কাকে কিনে দিয়েছেন একটি কলম? আমাকে একটি কলম কিনে দিয়েছে, এই জন্য এই আমাকেটাকে আমরা বলবো হচ্ছে গৌণ কর্ম। তেমনি যদি আমরা ইংরেজির ক্ষেত্রে লক্ষ্য করি, ফাদার বট মি আ পেন, এখানে কাকে কিনে দেওয়া হয়েছে? এই মিকে কিনে দেওয়া হয়েছে। আর কি কিনে দেওয়া হয়েছে? আ পেন কিনে দেওয়া হয়েছে। তাহলে এই মিটা হয়ে যাবে ডিরেক্ট, না মিটা হয়ে যাবে ইনডিরেক্ট, আর যেটা আ পেন সেটা হয়ে যাবে ডিরেক্ট। কারণ এখানে যে বস্তুবাচক রয়েছে, বস্তুবাচক অবজেক্টটি হচ্ছে মুখ্য কর্ম, বস্তুবাচক অবজেক্টটি হচ্ছে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক অবজেক্টটি হচ্ছে গৌণ কর্ম। তাহলে আমরা হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে একটা সেন্টেন্সে কোনটি কোন অবজেক্ট, কোনটি ডিরেক্ট কোনটি ইনডিরেক্ট। যদি কি দ্বারা উত্তর দেয় তাহলে ডিরেক্ট, আর যদি কাকে দ্বারা উত্তর দেয় তাহলে হবে ইনডিরেক্ট। তো যেই সেন্টেন্স, যে ভার্বের পরে ট্রানজিটিভ, যে ভার্বের পরে অবজেক্ট বসে তাই ট্রানজিটিভ ভার্ব। তো এখানে এই যে বড ভার্বটা আছে, এই বড ভার্বের পরে দেখেন তো অবজেক্ট বসছে না, তার মানে বড ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব। এছাড়া যদি আমরা সিমিলারলি কয়েকটা সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, যেরকম হি লাইকস ফুটবল, সে ফুটবল পছন্দ করে। এখানে যে হি লাইকস ফুটবল, হি সাবজেক্ট, লাইকসটা হচ্ছে ভার্ব, আর ফুটবলটা কি অবজেক্ট হবে না অন্য কিছু হবে? আমরা একটু লক্ষ্য করি, সে কি চেয়েছিল বা সে কি পছন্দ করে? সে ফুটবল পছন্দ করে। কি এর উত্তর দিচ্ছে, এই জন্য সেটি অবজেক্ট। তাহলে এই হিটা হয়ে যাবে কি? ট্রানজিটিভ ভার্ব। এখন যদি আমরা একটা সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, যে হি লাইকস ফুটবল, ঠিক আছে। এখন যদি আমি বলি যে
হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে হিটা সাবজেক্ট, গোটা ভার্ব, এখানে যে টু স্কুল রয়েছে এটাকে অবজেক্ট। সে কি যায়, সে কাকে যায়, এগুলো কি আমাদের প্রশ্ন করেছে? না। তাহলে এখানে এটা যেটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন যেই ভার্বের পর অবজেক্ট বসে সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, এখানে কি অবজেক্ট বসেছে? বসে নাই, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। মানে যেই ভার্বের পর অবজেক্ট বসানোর প্রয়োজন নেই বা যে ভার্বের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য অবজেক্টের প্রয়োজন হয় না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে হয়তো আমরা ইনট্রানজিটিভের সংজ্ঞাটাও খুব ভালোভাবে দিতে পারবো যে ইনট্রানজিটিভ অকর্মক, সেখানে ছিল সকর্মক মানে কর্ম সহকারে, এখানে হবে অকর্মক মানে কর্ম ছাড়া। যে ভার্বের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য অবজেক্টের উপর নির্ভরশীল থাকে না, তাহলে এখানে কি হবে? থাকে না। আর এখানে হবে ট্রানজিটিভ, যে ভার্বের অপর অবজেক্ট বসে না, তাই ইনট্রানজিটিভ ভার্ব। এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। এন্ড ইনট্রানজিটিভের এক্সাম্পল কি, বা ইনট্রানজিটিভ ভার্বটা আমরা চিনব কিভাবে, বা বোঝার সবচেয়ে সহজ উপায় কি? আমরা একটু লক্ষ্য করি যে ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট বসবে না, তাহলে অবজেক্ট না বসলে আর কি বসবে? হয়তো কিছু বসবে, নাহলে কিছুই বসার প্রয়োজন নেই। ইনট্রানজিটিভ ভার্বগুলো অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশের যোগ্য। যেরকম দেখেন, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। এখন এখানে যে ইজ স্লিপিং ভার্বটা রয়েছে, এখানে কি আমি প্রশ্ন করতে পারবো যে সে কি ঘুমাচ্ছে, সে কাকে ঘুমাচ্ছে? তার মানে এখানে অবজেক্টের কোনো প্রশ্নই আসছে না। আর এখানে যে হি ইজ স্লিপিং দ্বারা এই যে হি এর যে কাজটা, সে কাজটা সম্পূর্ণ মানে আমরা তো সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ধারণা রাখি, তো সাবজেক্টের সম্পূর্ণ কাজটা এই প্রেডিকেটটা করে ফেলাইছে, এই জন্য অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নেই। আমি বলতে পারতাম হি ইজ স্লিপিং দেয়ার, সে সেখানে কি করছেন? ঘুমোচ্ছেন। অথবা স্লিপিং হেয়ার, সে এখানে ঘুমোচ্ছে। তো এই যে স্লিপিংটা রয়েছে, এই স্লিপিংটা তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। তো এই যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে, এগুলো আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা শর্টকাট অ্যাপ্লাই করা। এই শর্টকাটটা রয়েছে যে ট্রানজিটিভ ভার্বটা আমরা আইডেন্টিফাই কিভাবে করব এবং ইনট্রানজিটিভ ভার্বটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ইনট্রানজিটিভ, তো এটার জন্য শর্টকাট হচ্ছে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বের পরে হেয়ার অথবা দেয়ার বসাবো। যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে বসাবো হেয়ার অথবা দেয়ার, আর যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে বসাবো ইট। এরপরে যদি আমি ইট বসাইতাম তাহলে দেখেন হি ইজ স্লিপিং ইট, এটা কি কোনো অর্থপূর্ণ হচ্ছে না? অর্থ কোনো প্রকাশ করছে না। আর যদি আমি এখানে দিই যে হি ইজ স্লিপিং হেয়ার অথবা দেয়ার, সে এখানে অথবা সেখানে ঘুমাচ্ছে, দেখেন এটাই দেওয়া হয়েছে এখানে। তো এটা দ্বারা কি অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করছে না বা অর্থটা পরিপূর্ণতা পাচ্ছে না, এটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর যদি একটা ট্রানজিটিভ সেন্টেন্সের দিকে দেখি, দেখেন যে ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্স, ফাদার বট মি আ পেন, এই মি আ পেনকে উঠিয়ে দেন, বাদ, এটা লাগবে না। এরপর আপনি বসান যে বট ইট, ফাদার বট ইট, বাবা এটা কিনলো। এটা দ্বারা কি বাক্যটাকে স্বয়ংসম্পূর্ণভাবে অর্থপূর্ণ মনে হচ্ছে না? কিন্তু এখানে যদি আমি ইট বসাইতাম তাহলে কিন্তু হতো না। আর এখানে যদি আমি হেয়ার অথবা দেয়ার বসাই, দেখেন যে হি ফাদার বট হেয়ার, বাবা এখানে কিনলো, বাবা এখানে কি কিনলো প্রশ্ন থেকে যাবে। ফাদার বট দেয়ার, সেম জিনিস। এখানে আমরা হেয়ার অথবা মানে ট্রানজিটিভ ভার্বের পর হেয়ার অথবা দেয়ার বসালে সেটা অর্থপূর্ণ হবে না, আর ইনট্রানজিটিভ ভার্বের পর ইট বসালে সেটা অর্থপূর্ণ হবে না। তাই আমাদের যদি কম্পিটিটিভ এক্সামে এমন আসে যে আইডেন্টিফাই দি ভার্ব, আপনাকে ভার্বটা আইডেন্টিফাই করতে বলতে পারে, তখন আপনি খুব শর্টকাটে দেখতে পারবেন যে ভার্বের পর যদি আমি ইট বসাই তাহলে সেটা অর্থপূর্ণ হলে ট্রানজিটিভ, আর অর্থপূর্ণ না হলে ইনট্রানজিটিভ। এরপর আসতেছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের পরের যে অংশ, সেটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব বলতে কি বোঝায়? আমরা যেরকম ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের শর্টকাটটা সবার শেষে দেখলাম, কিন্তু লিঙ্কিং ভার্বের শর্টকাটটা দিয়ে আমরা শুরু করব। আমরা যদি একটু লিঙ্কিং ভার্বের দিকে লক্ষ্য করি তাহলে হয়তো দেখতে পাবো যে লিঙ্কিং ভার্বের শর্টকাটটা হচ্ছে যাহা ডট 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 তাহা। লিঙ্কিং ভার্ব যাহা ডট 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 তাহা। এটাকে ডেফিনিশন দিতে গেলে এমন হবে যে যেই ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্ন সম্পর্ক স্থাপন করে, যে ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে অভিন্ন সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কারণ এই সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে
এবং এই সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে তারা একই ব্যক্তিকে নির্দেশ করবে বা একই ধরনের কাজকে নির্দেশ করবে। যে এই যে ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট এর মাঝে অভিন্ন সম্পর্ক স্থাপন করে, অভিন্ন সম্পর্ক স্থাপন করে তাকে লিঙ্কিং ভার্ব বলে, তাকে লিঙ্কিং ভার্ব বলে। এখন এটার জন্য আমরা একটা সহজ এক্সাম্পল দেখি যে মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাই একজন ডাক্তার। এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এ ডক্টর হচ্ছে একটা অবজেক্ট। তাহলে দেখেন তো এই সেন্টেন্সে যে আমার ভাই সেই তো একজন ডাক্তার, তাই না? আর যে একজন ডাক্তার সে তো আমার ভাই। যাহা আমার ভাই তাহাই একজন ডাক্তার, যাহা একজন ডাক্তার তাহাই আমার ভাই। তাহলে এই ক্ষেত্রে এই যে ইজ ভার্বটা রয়েছে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখন শুধু ইজ ভার্ব লিঙ্কিং না, আমাদের কিছু পসিভ প্যাসিভ ভার্বও রয়েছে যেগুলো লিঙ্কিং এর মতো অর্থ প্রকাশ করে, যেরকম হানি টেস্ট সুইট, মধু মিষ্টি। তাহলে এখানে হানি হচ্ছে সাবজেক্ট, আর টেস্ট হচ্ছে ভার্ব, সুইট হচ্ছে অবজেক্ট। এখন এই সেন্টেন্সে যা মধু তাই তো মিষ্টি, তাই না? আর যা মিষ্টি তাই মধু, এই জন্য এই টেস্ট ভার্বটা কি লিঙ্কিং ভার্ব। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যতগুলো বি ভার্ব রয়েছে সবগুলো লিঙ্কিং ভার্ব, এবং ইন্দ্রিয়গত যে বিষয়গুলো রয়েছে টেস্ট, স্মেল, ফিল, এই ভার্বগুলো সবসময় লিঙ্কিং ভার্ব হিসাবে অর্থ প্রকাশ করে। তো আমরা দেখলাম যে আমরা প্রথমত প্রিন্সিপাল ভার্বকে তিনটা অংশে ভাগ করেছিলাম। প্রথমটি ছিল ট্রানজিটিভ, তারপরেরটি ছিল ইনট্রানজিটিভ, এবং তারপরেরটি ছিল লিঙ্কিং। এবং এই যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের হয়তো আলাদা আরো চারটা ভাগ রয়েছে। ট্রানজিটিভে রয়েছিল চারটি, প্রথমটি ছিল ফ্যাক্টিটিভ, তারপরটি পসিভ প্যাসিভ, এবং সবার শেষেরটি রিফ্লেক্সিভ এবং রেসিপ্রোকাল। এরপর রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বে রয়েছে কয়টি? তিনটি, কপুলেটিভ, কগনেট আর একটি কজেটিভ। তো আমরা কপুলেটিভ, কগনেট, কজেটিভ, ফ্যাক্টিটিভ, তারপর পসিভ প্যাসিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল এগুলো আমরা পরে দেখব। আমরা একটু অক্সিলারি ভার্বের অংশটুকু দেখি যে অক্সিলারি ভার্ব মূলত কয় প্রকার এবং অক্সিলারি ভার্ব কোনগুলো, এর মধ্যে কোনো বিশেষত্ব রয়েছে কি নেই। অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বকে আমরা প্রাথমিকভাবে ভাগ করেছিলাম দুইটিতে, একটি ছিল প্রাইমারি অক্সিলারি, আরেকটি ছিল মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি, তো প্রাইমারি অক্সিলারির যে এলিমেন্টগুলো ছিল এটা ছিল তিন লেয়ারে বা তিনটি উপাদান রয়েছে। একটা ছিল ভার্ব টু বি, যেটাকে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। তার মানে এখানে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন রয়েছে এরা হচ্ছে ভার্ব টু বি, এবং এরা হচ্ছে অংশ প্রাইমারি অক্সিলারি। তারপর আস্তে আস্তে হচ্ছে ভার্ব টু ডু, ভার্ব টু ডু, ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, এটা হচ্ছে ভার্ব টু ডু। এবং সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভের মধ্যে কারা আছে? হ্যাভ, তারপর রয়েছে হ্যাজ, হ্যাড, হ্যাভিং। আর যেগুলো মডাল অক্সিলারি রয়েছে, মডাল অক্সিলারি অনেকগুলো আছে, যেরকম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, have to, has to, had to, must। এরপর রয়েছে হচ্ছে নিড, ডেয়ার, ইউজ টু, নিড টু, ডেয়ার টু, এটসেট্রা। আরো বেশ কয়েকটি রয়েছে। আর এই যে মডেল অক্সিলারিগুলো রয়েছে এদের মধ্যে থেকে দুইটা স্পেশাল সেগমেন্ট রয়েছে। প্রথম যে সেগমেন্টটা সেটার নাম হচ্ছে সেমি মডাল, এবং দ্বিতীয় যে সেগমেন্টটা সেটার নাম হচ্ছে পেরিফ্রাস্টিক। পেরিফ্রাস্টিক, আমরা সেমি মডেল এবং পেরিফ্রাস্টিকে আসছি। তার আগে একটু দেখি যে এই প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি দুটাকে আলাদা করার রিজন কি। অক্সিলারি ভার্ব তো সবগুলো একসাথেই হতে পারতো, তাই না? তাহলে আমরা কেন এটাকে প্রাইমারি অক্সিলারি বলতেছি আর কেন এটাকে মডেল অক্সিলারি বলতেছি? এদের মধ্যে কি কোনো
ক্রাইটেরিয়া আছে যে এরা এই কাজগুলো করতে পারবে না? হ্যাঁ, এখানে একটা ক্রাইটেরিয়া আছে হচ্ছে এমন যে এই যে প্রাইমারি অক্সিলারি গুলো আছে এরা সেন্টেন্সে মেইন ভার্বের মতো অর্থ প্রকাশ করতে পারবে মাঝে মাঝে, কিন্তু এই মডেল অক্সিলারি গুলা কিন্তু মেইন ভার্বের মতো অর্থ প্রকাশ করতে পারবে না। একটা এক্সাম্পল দেখি যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখানে যে এম ভার্বটা রয়েছে এটি হচ্ছে এই গোয়িং ভার্বের অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করেছে। এই জন্য এই এমটা এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, যেটা নাম হচ্ছে প্রাইমারি অক্সিলারি। কিন্তু আমি যদি লক্ষ্য করি যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তো এই ক্ষেত্রে কি এমটা কোনো সহকারী ভার্বের কাজ করছে না নিজে একটা ভার্বের অর্থ প্রকাশ করছে? আমি হই একজন ছাত্র, হইয়ের অর্থ প্রকাশ করছে, এটা মেইন ভার্বের মতো অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু আমি যদি দেখি যে আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আই ক্যান দি ওয়ার্ক, আই ক্যান দিস ওয়ার্ক, এটি কোনো অর্থ প্রকাশ করছে আদতেও? করার কোনো পসিবিলিটিস নাই, কারণ ক্যান কখনোই মেইন ভার্বের অর্থ প্রকাশ করতে পারে না। এই যে এর মেইন ভার্বের অর্থ প্রকাশ করতে না পারার কারণেই এরা সবাই কি অক্সিলারি ভার্বের অংশ, যেটাকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। আর এরা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, যারা মেইন ভার্বের অর্থ প্রকাশ করতে পারে আবার অক্সিলারি ভার্বের অর্থ প্রকাশ করতে পারে। এবার আসি হচ্ছে যে মডাল অক্সিলারি, তাহলে এরা অক্সিলারি ভার্বের অর্থ প্রকাশ করতে পারবে না। এই দুইটার প্রয়োজন কি? প্রথম যে ভাগটা সেটা নাম হচ্ছে সেমি মডাল। সেমি মডাল, আমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডার হয়ে থাকি তাহলে হয়তো আমরা জানতে পারি যে সেমি মেটাল বলতে এক ধরনের মেটাল রয়েছে যে যারা কখনো কখনো মেটালের মতো অর্থ প্রকাশ করে, কখনো কখনো নন মেটালের মতো অর্থ প্রকাশ করে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে সেমি ধাতু। সেমি ধাতু বলতে সে সকল ধাতুকে বোঝানো হয় যারা কখনো কখনো ধাতুর মতো অর্থ প্রকাশ করে আবার কখনো কখনো অধাতুর মতো অর্থ প্রকাশ করে। এই সেমি মডেলটা হচ্ছে তেমন, এরা অর্থ প্রকাশ করবে কখনো কখনো প্রাইমারি অক্সিলারি আবার কখনো কখনো করবে মডেল অক্সিলারি। দেখেন যে আমি যদি বলি যে আই নিডন্ট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে যে নিডেন্টটা আছে আমরা শুধুমাত্র জানি কি যে কোনো একটা অক্সিলারি ভার্বের সাথে কিন্তু নট ব্যবহৃত হতে পারে, মেইন ভার্বের সাথে কখনো নট যুক্ত হতে পারে না। যেরকম আপনার কখনো এরকম হতে পারে না যে হি হ্যাড ডান দিস ওয়ার্ক, ডান দিস ওয়ার্ক, সে এই কাজটি করেছে। আপনি এখানে নেগেটিভ করার সময় বলতে পারবেন হি হ্যাডন্ট ডান দিস ওয়ার্ক, কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে হি হ্যাড ডানেন্ট, না সরি এখানে হয় নাই, এই পাশে লিখি হি হ্যাড ডানেন্ট দি ওয়ার্ক। তার মানে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা গেল, মেইন ভার্বের সাথে কখনো নট যুক্ত করা যায় না। সেটা আমরা এখানে দেখতে পাবো যে দেখেন এখানে যে নিডের সাথে এন ইনভার্টেড কমা টি ব্যবহার করা হয়েছে, এটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অর্থ প্রকাশ করেছে, এই জন্য এটা নেগেশনে সাহায্য করছে। কিন্তু আমি যদি এরকম ভাবে বলতাম যে আই নিড এ কার, আমার একটা কার প্রয়োজন, তাহলে এখানে যে নিডটা আছে এই নিডটা কিন্তু মেইন ভার্বের কাজ করেছে। তো এই নিড সেমি মডেল হওয়ার কারণে সে মেইন ভার্ব মানে মেইন ভার্বেরও কাজ করতে পারে আবার অক্সিলারির কাজ করতে পারে। এই সেমি মডেলের মধ্যে রয়েছে মাত্র তিনটা, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ডেয়ার এবং সবার শেষেরটা হচ্ছে ইউজ টু। নিড, ডেয়ার, ইউজ টু, এরা এরা তিনজনেই কখনো কখনো মেইন ভার্ব অর্থ প্রকাশ করবে, কখনো কখনো মডেল অক্সিলারি অর্থ প্রকাশ করবে। এরপর আস্তে আস্তে পেরিফ্রাস্টিক। এই পেরিফ্রাস্টিকটা একটু ইন্টারেস্টিং, এটা হচ্ছে এটার জাস্ট আমাদের পরিচয়টাই জানতে হবে, বেশি কিছু জানতে হবে না। যে টু যুক্ত মডেল সমূহকে পেরিফ্রাস্টিক বলে। টু যুক্ত মডেল সমূহকে পেরিফ্রাস্টিক বলে, পেরিফ্রাস্টিক বলে। তার মানে এই যে মডেল অক্সিলারি গুলো রয়েছে এদের মধ্যে থেকে যার যার সাথে টু যুক্ত আছে তারা সবাই পেরিফ্রাস্টিক। তো এই ছিল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন। এবার আমরা আসবো হচ্ছে নন ফাইনাইট ভার্বের দিকে। নন ফাইনাইট ভার্ব, আচ্ছা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিক ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? অসমাপিক ক্রিয়া বলতে বোঝাচ্ছে এরা সেন্টেন্সে কখনো ভার্বের অর্থ প্রকাশ করতে পারবে না, এরা সবসময় অর্থ প্রকাশ করবে হচ্ছে অন্য একটা পার্টস অফ স্পিচের, সেটা হতে পারে কোনো একটা নাউন অথবা কোনো একটা অ্যাডজেক্টিভ। এই নন ফাইনাইট ভার্বের তিনটা অংশ ছিল। প্রথম যে ভাগটা সেটার নাম ছিল ইনফিনিটিভ 2 + v1, দ্বিতীয় যে ভাগটা সেটার নাম ছিল জিরান্ড v1 + ing, এবং তৃতীয় যে ভাগটা ছিল সেটার নাম ছিল পার্টিসিপল, যেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মধ্যে অর্থ প্রকাশ করত। এবং পার্টিসিপল ছিল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? যে সকল পার্টিসিপল v1 + ing দ্বারা গঠিত হয় এবং সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে সেগুলোকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল,
যে সকল পার্টিসিপল ভার্বের V3 ফর্ম দিয়ে গঠিত হয় এবং সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে সেগুলোকে বলে পাস্ট পার্টিসিপল, এবং যে সকল পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 দ্বারা গঠিত হয় তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, নাউনের অর্থ প্রকাশ করে। তো আমরা একটু শুরুর দিকে আসি। ইনফিনিটিভ 2 প্লাস V1 যেটি সেন্টেন্সে কিসের অর্থ প্রকাশ করবে? নাউনের অর্থ প্রকাশ করবে। এখন এই যে ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এটা রাইট ফর্ম ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারবে না। তার মানে একটা সেন্টেন্সে যদি অলরেডি একটা ফাইনাইট ভার্ব বসে থাকে, পরের যে সেন্টেন্সটা মানে পরের যে ওয়ার্ডটা, পরের যে ভার্বটা রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে? নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। তো নন ফাইনাইটে যদি আমি ইনফিনিটিভ রূপান্তর করতে যাই, তাহলে যদি কোনোভাবে ওই সেন্টেন্সের মেইন ভার্বের উদ্দেশ্য নির্দেশ করে, তাহলে আমি ওই পরবর্তী ভার্বের সাথে 2 প্লাস V1 করব। মেইন ভার্বের প্রথমত কি নির্দেশ করতে হবে? উদ্দেশ্য। মেইন ভার্বের উদ্দেশ্য নির্দেশ করলে, মেইন ভার্বের উদ্দেশ্য নির্দেশ করলে, মেইন ভার্বের উদ্দেশ্য নির্দেশ করলে আমরা ভার্বের সাথে 2 প্লাস V1 করি, অর্থাৎ ইনফিনিটিভ করি। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যে সকল ওয়ার্ডের পর, যে সকল ওয়ার্ড কোন একটা সেন্টেন্সে যদি ব্যবহৃত হয়, ওই সেন্টেন্সে মাস্ট বি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ মেইন ভার্বের কাজ করলে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তো ওগুলো মুখস্থ না করে আমরা একটা ছন্দের মাধ্যমে সেটা মনে রাখতে পারি। যেমন মনে করেন যে আপনি যখন এই ছন্দটা মনে করবেন, তখন আপনি আপনার পাশে একটা ফ্রেন্ডকে ইমাজিন করবেন যে আপনি তাকে পরামর্শ দিচ্ছেন। কি ধরনের পরামর্শ দিচ্ছেন? যে মনে করেন তার নাম রফিক, বলবেন যে বন্ধু রফিক, স্বপ্ন দেখো। যে কোনো একটা অ্যাম্বিশনে বা যে কোনো একটা লক্ষ্যে যেতে গেলে আমাদের অবশ্যই কি দেখতে হবে? স্বপ্ন দেখতে হবে। তো আমরা তাদের জীবন সম্পর্কে তাকে একটা পরামর্শ দিচ্ছি, স্বপ্ন দেখো। তারপরে আশা রাখো, শুধু স্বপ্ন দেখলে হয় না, আশাও রাখতে হয়, আশা রাখো। এরপরে বলবো মন থেকে চাও। আমি স্বপ্ন দেখলাম, আশা রাখলাম, কিন্তু মন থেকে চাইলাম না, তাহলে কি হবে? হবে না। তাহলে মন থেকে চাও। চেষ্টা করো, শেখো ও শেখাও, এবং যা খুশি তা হও। এখন তার যদি ক্রিকেটার হওয়ার ইচ্ছা হতো, তাহলে আপনি কি বলতেন? যে স্বপ্ন দেখো, আশা রাখো, মন থেকে চাও, চেষ্টা করো, শেখো ও শেখাও, এবং কি হও? ক্রিকেটার হও। আমরা তেমনই একটা কিছু লিখবো যে দেখেন, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, আশা রাখো, আশা রাখো, মন থেকে চাও, মন থেকে চাও, চেষ্টা করো, চেষ্টা করো, শেখো ও শেখাও। এখন যার যেটা হতে মন চায় সেইটা লিখবেন, যে এবং ডক্টর হও, এবং ডক্টর হও। তো এখানে যে স্বপ্ন দেখো রয়েছে, এই স্বপ্ন দেখার জন্য আমরা ইংরেজি ভার্ব ব্যবহার করব ড্রিম। আশা রাখার ইংরেজি হচ্ছে হোপ বা এক্সপেক্ট। মন থেকে চাওয়ার ইংরেজি হচ্ছে টেন্ড, ইন্টেন্ড, ওয়ান্ট। চেষ্টা করার ইংরেজি হচ্ছে ট্রাই বা অ্যাটেম্প্ট, ট্রাই বা অ্যাটেম্প্ট। শেখা ইংরেজি হচ্ছে লার্ন, আর শেখানো ইংরেজি হচ্ছে টিচ। তো এখানে যে আমরা ওয়ার্ডগুলো পেলাম, এই ড্রিমের সাথে আমরা উইশকেও কল্পনা করতে পারি। উইশ ভার্বটা থাকলেও আমরা 2 প্লাস V1 করি। তো এখানে যে আমরা ওয়ার্ডগুলো পেলাম, ড্রিম, উইশ, হোপ, এক্সপেক্ট, টেন্ড, ইন্টেন্ড, ওয়ান্ট, ট্রাই, অ্যাটেম্প্ট, লার্ন, টিচ, এগুলো যদি কখনো মেন ভার্বের জায়গায় বসে, তাহলে চোখ বন্ধ করে 2 প্লাস V1 ইনফিনিটিভ বসায় দিবেন। আমরা এটাই লিখবো যে যদি আমরা ড্রিম, হোপ, expect, tend, intend, want, try, attempt, learn, teach, এরপর এই ভার্ব অর্থাৎ ওয়ার্ড গুলোর পর 2 প্লাস V1 সর্বদা ইনফিনিটিভ হয়, সর্বদা ইনফিনিটিভ হয়। তো আমরা জাস্ট এতটুকু মনে রাখতে পারলে ইনফিনিটিভ সম্পর্কে খুব প্রিসাইসলি অ্যান্সার করতে পারবো। যেরকম দেখেন, প্রথমে যদি আমরা মেইন ভার্বের উদ্দেশ্য নির্দেশ করাই, তাহলে সেটা কি হয়ে যাবে? ইনফিনিটিভ হয়ে যাবে। মেইন ভার্বের উদ্দেশ্য নির্দেশ করে 2 প্লাস V1 বসছে মানে ইনফিনিটিভ।
অথবা এই যে ওয়ার্ডগুলো রয়েছে ড্রিম, হোপ, এক্সপেক্ট, টেন্ড, ইন্টেন্ড, ওয়ান, ট্রাই, অ্যাটেম্প, লার্ন, টিচ, এই ওয়ার্ডগুলোর পরে যদি 2+1 থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে ইনফিনিটিভ। এবার ইনফিনিটিভের পরে আমাদের সবচেয়ে কনফিউজিং এবং সবার পরিচিত একটা টপিক, সেটার নাম হচ্ছে জিরান্ড। জিরান্ডের স্ট্রাকচারটা ছিল V1 প্লাস আইএনজি এবং এটি সচরাচর না, সবসময় সেন্টেন্সে নাউনের অর্থ প্রকাশ করে। যেরকম ছোটবেলায় আমরা একটা এক্সাম্পল শিখছিলাম যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং মানে জিরান্ড, এটা সবাই জানে তাই না? তো আমরা একটু জিরান্ডের একটু পুঙ্খানুপুঙ্খ ধারণা নিই। জিরান্ড V1 প্লাস আইএনজি সেন্টেন্সে কার মতো অর্থ প্রকাশ করবে? নাউনের মতো অর্থ প্রকাশ করবে, নাউনের মতো অর্থ প্রকাশ করে। ওকে, দেন আমরা একটু দেখি যে আমরা যেরকম ইনফিনিটিভে কতগুলো ওয়ার্ড দেখলাম যে এগুলো ওয়ার্ডের পরে মাস্ট বি 2+V1 ইনফিনিটিভ হয়, তেমনি আমরা জিরান্ডেরও কতগুলো অংশ দেখবো। সেটার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো যে আপনাদের ফেভারিট ক্রিকেটার যে কেউ হতে পারে, আমি জানি না কার ফেভারিট ক্রিকেটার কি, তবে আমি যার কাছে এটা শিখেছিলাম সে তার ফেভারিট ক্রিকেটার হয়তো সাকিব ছিল, তাই সে এটা এভাবে লিখেছিল যে সাকিবের দল প্র্যাকটিস স্টার্ট করলো, সাকিবের দল প্র্যাকটিস স্টার্ট করলো। তো এটা মনে রাখবেন কিভাবে, যে আপনি নিজেকে দর্শকের কাতারে রাখবেন, দর্শকের কাতারে রেখে আপনি দেখবেন যে আপনার কতগুলো বন্ধু মিলে আপনি স্টেডিয়ামে গিয়েছেন, যাওয়ার পর আপনারা দেখতেছেন যে সাকিবের দল প্র্যাকটিস শুরু করছে। এখন এই প্র্যাকটিস দেখে আপনারা কি করবেন? অবশ্যই এনজয় করবেন। যদি আপনারা ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে সাকিবের দল প্র্যাকটিস স্টার্ট করলো, আপনারা দর্শকেরা কি করবে? এনজয় করবে, দর্শকেরা এনজয় করলো। এখন এই দর্শকের এনজয়মেন্ট দেখে আমাদের সাবেক এমপি সাহেব কি করলো? খেলা কিপ বা কন্টিনিউ করলো, যে খেলা কিপ বা কন্টিনিউ করলো, খেলা কিপ বা কন্টিনিউ করলো। এখন এই কিপ বা কন্টিনিউ করার পর হুট করে তার ম্যানেজার তাকে ফোন দিচ্ছে যে ভাই একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, চলে আসেন। সে কি করবে? ব্যাট বল সব ফেলে দৌড়ে চলে যাবে কোথায়? অ্যাডভার্টাইজমেন্ট করতে। তো এর পিছনে একটা ওর্থ শব্দটা মনে রাখবেন যে এর পিছনে কি কাজ করে? ওর্থ, WORTH। তো এই ওর্থটাকে আমরা এই ছন্দের সাথে ইনক্লুড করতেছি না, তাহলে ছন্দটার মজাটা নষ্ট হয়ে যাবে। তো আমরা দেখি খেলা কিপ বা কন্টিনিউ করলো, মাঝ পথে কি করলো? খেলা স্টপ বা ফিনিশ করলো, মাঝ পথে খেলা স্টপ বা ফিনিশ করলো। দর্শকেরা কি করবে? দর্শকেরা মাইন্ড করলো। বাঙালি মাইন্ড ছাড়া আর কি করে? দর্শকেরা মাইন্ড করলো। তাহলে আমরা কয়টা পাইলাম? প্র্যাকটিস, স্টার্ট, এনজয়, কিপ, কন্টিনিউ, স্টপ, ফিনিশ, মাইন্ড। এবং আরেকটি শব্দ কি ছিল? ওর্থ। প্র্যাকটিস, স্টার্ট, এনজয়, কিপ, কন্টিনিউ, স্টপ, ফিনিশ, মাইন্ড, ওর্থ, এই শব্দগুলোর পরে যদি কোন একটা ভার্ব থাকে, ব্র্যাকেটের মধ্যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে দেখতে পাবেন যে এই শব্দগুলোর পরে যদি রাইট ফর্ম ভার্বের ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে সেটার সাথে মাস্ট বি V1 প্লাস আইএনজি করব। ঠিক আছে? তো V1 প্লাস আইএনজি করার ক্ষেত্রে আমরা যে কোনো একটা এক্সাম্পল এখানে ব্যবহার করতে পারি। যেরকম আমাদের খুব কমন একটা এক্সাম্পল রয়েছে মাইন্ড। এই মাইন্ডের একটা ফ্রেজাল এক্সপ্রেশন রয়েছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। এই উড ইউ মাইন্ডটা যখন আমরা দেখব তখন মনে করেন উড ইউ মাইন্ড ড্যাশ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। উড ইউ মাইন্ড ড্যাশ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো? যেহেতু মাইন্ড শব্দটি রয়েছে এরপরে ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার। এরপর রয়েছে দেখেন, আমরা যদি এখান থেকে আরো একটা এক্সাম্পল দিতে চাই, কন্টিনিউ দিনি যে দে কন্টিনিউড ট্রাভেলিং দেয়ার। তারা সেখানে ট্রাভেল করাটা কি করলো? কন্টিনিউ করলো। এই কন্টিনিউড শব্দটার পর আমাদের এই ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে এবং সেটা কি? জিরান্ড। এখন জিরান্ডের এই কতগুলো স্পেসিফিকেশন ছাড়াও আরো কয়েকটি ভাগ রয়েছে। যদি আমরা কোনো একটা সেন্টেন্সে শূন্যস্থানের আগে প্রিপোজিশন দেখি অথবা শূন্যস্থানের পরে প্রিপোজিশন দেখি, তাহলে আমরা বলতে পারবো যে কোন একটা সেন্টেন্সে শূন্যস্থানের পরে ভার্বের সবসময় আইএনজি ফর্ম বসে। শূন্যস্থানের পরে প্রিপোজিশনের পরে, যে প্রিপোজিশনের পরে V1 প্লাস আইএনজি সর্বদা জিরান্ড হয়।
রুলস নাম্বার 1, একটু রুলস দেখতে হবে যে প্রিপজিশনের পরে, প্রিপজিশন এর পরে V1 প্লাস আইএনজি সর্বদা জিরান্ড হয়, জিরান্ড হয়। আমরা যদি কোনো এমন একটা সার্কামস্টেন্স পাই যেখানে একটা প্রিপজিশনের পরে ইমিডিয়েট পরে একটা ভার্ব রয়েছে, সেই ভার্বটার অবশ্যই আইএনজি যুক্ত ফর্ম হবে। তো আমরা একটু মেনশন করে দিই, এখানে শুধু এই একটা প্রিপজিশন একটু নিয়ম ভঙ্গ করবে, সেটা মাঝে মাঝে ইনফিনিটিভ অর্থ প্রকাশ করবে। তো এই জন্য টু ব্যতীত অন্য প্রিপজিশনের পরে V1 প্লাস আইএনজি সর্বদা জিরান্ড হয়। যেরকম এখানে আমরা একটা এক্সাম্পল দেখবো যেটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে, ইভেন কি আমাদের রাইট ফর্ম ভার্ব এভাবে নানাভাবে আসে। যেরকম দেখেন যে বাই, এই যে বাই একটা প্রিপজিশন, এরপরে যদি আমি ওয়ার্ক ভার্বটাকে ব্যবহার করি, বাই ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, বাই ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, এখানে কি বাই পর ওয়ার্ক বুঝতে পারবে কখন? না, এর একটা প্রিপজিশন আছে V1 প্লাস আইএনজি, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। তো এইখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, বাই দ্বারা কোনো একটা সেন্টেন্স গঠিত হলে এটা একটা অবশ্যই, এটা তো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ, বাই দ্বারা একটা ফ্রেজ গঠিত হয়েছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এই বাই দ্বারা কোনো একটা সিম্পল সেন্টেন্স গঠিত হইলে তার যে প্রিন্সিপাল ক্লজটা রয়েছে সেই প্রিন্সিপাল ক্লজে ব্যবহৃত হবে ক্যান প্লাস V1। বাই দ্বারা গঠিত হইলে হবে ক্যান প্লাস V1। আমরা যদি এখন এটাকে বাই ছাড়া আরেকটা দিয়ে দেখি, উইদাউট, উইদাউট, এখানে ওয়ার্কের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ। এই ক্ষেত্রে কি আমরা আর ক্যান ব্যবহার করতে পারবো? না, এই ক্ষেত্রে কিন্তু আর ক্যান হবে না। উইদাউট থাকলে আমরা ব্যবহার করবো হচ্ছে ক্যান নট, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সময় আমরা পেয়ে থাকি মাঝে মাঝে। আর এমনিতেই প্রিপজিশনের পর V1 প্লাস আইএনজি সর্বদা জিরান্ড হয়। এখন টু ব্যতীত যে প্রিপজিশন আছে, শুধু যে টু, আবার টু এর পরে যে একেবারে V1 প্লাস আইএনজি বসে না, ঘটনা কিন্তু তেমন না। কতগুলো টু আছে যেগুলোর পরে V1 প্লাস আইএনজি বসে। যেরকম এই টু গুলা কারা কারা, আমরা একটু দেখি যে উইথ এ ভিউ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, get used to, get used to, be addicted to, তারপর get accustomed to, habituated to, prefer to, এই টু গুলোর পর কিন্তু আবার V1 প্লাস আইএনজি বসে, যেটা আমরা রাইট ফর্ম ভার্বের নিয়মের সময় দেখতে পাবো। ঠিক আছে, তো এবার আমরা দ্বিতীয় একটা রুলসের দিকে যাই। তো আমরা তো জানি যে একটা সেন্টেন্সে কখনো দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে না, একটা ফাইনাইট ভার্ব বসলে আরেকটা নন ফাইনাইট ভার্ব বসতে হবে। তো এখন এই ফাইনাইট ভার্বটার তো আবার ক্লাসিফিকেশন আছে। ফাইনাইট ভার্বটা যদি ট্রানজিটিভ হয় সেই ক্ষেত্রে কি হবে, ফাইনাইট ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তাহলে কি হবে। তো আমি যদি দেখি যে কোন একটা ট্রানজিটিভ ভার্বের পরে শূন্যস্থানে একটা ভার্ব বসাইতে বলছে, তখন আর কিছু করার নেই, ট্রানজিটিভ ভার্বের পর অবশ্যই ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো এটা যে দ্বিতীয় নম্বর রুলসটা, সেটা আমরা দেখবো যে মূল ভার্ব। এখানে মূল ভার্ব বলতে কাকে বোঝানো হচ্ছে? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এরপর V1 প্লাস আইএনজি সর্বদা জিরান্ড হয়, সর্বদা জিরান্ড হয়। কোন ভার্বের পর? মূল ভার্ব বা ট্রানজিটিভ ভার্বের পর V1 প্লাস আইএনজি সর্বদা জিরান্ড হয়। এখন কেন ট্রানজিটিভ ভার্বের পরেই V1 প্লাস আইএনজিটা জিরান্ড হবে? ট্রানজিটিভ ভার্ব সেন্টেন্সে যে কাকে গ্রহণ করবে? অবজেক্টকে গ্রহণ করবে। আর আমরা জানি যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কেবলমাত্র নাউন এবং প্রোনাউন বসতে পারে। আর এই যে জিরান মূলত কার মতো অর্থ প্রকাশ করে? নাউনের মতো অর্থ প্রকাশ করে। এই জন্য এরা ট্রানজিটিভ ভার্বের পর বসতে পারবে। এখন যদি কোনো একটা ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে, তাহলে অবশ্যই সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখি মূল ভার্বের পর V1 প্লাস আইএনজি সর্বদা জিরান, যেরকম শি লাইকস ডান্স। তো শি লাইকস ডান্স, এখানে যদি আমি এইটার পরে ইট বসাই দিই, দেখেন শি লাইকস ইট, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর এখানে যে ডান্সটা আছে, এই ডান্সটা কি শুধু বসবে? না, শি লাইকস ডান্সিং, সে নাচতে পছন্দ করে। আর এখানে যে ডান্সিংটা আছে, সেটা কি তার, সে যে নাচছে এরকম কিছু নির্দেশ করছে? এটা তো এমন হতে পারতো যে শি ইজ ডান্সিং, সে নাচছে। এইখানে যে ডান্সিং রয়েছে আর উপরের সেন্টেন্সে যে ডান্সিং রয়েছে তার মধ্যে বিস্তর পার্থক্য। এখানে যে ডান্সিং রয়েছে এ কি করতেছে? এইখানে একটা কাজের নাম নির্দেশ করছে।
যে সে কি করতে পছন্দ করে, সে নাচতে পছন্দ করে। এখানে নাচতে বলতে একটা কাজের নাম নির্দেশ করতেছে। এখানে যে শি ইজ ডান্সিং রয়েছে, এখানে ডান্সিং বলতে কিন্তু একটা চলমান কাজকে নির্দেশ করতেছে বা কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করতেছে। চলমান কাজ বা কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সে তো মেইন ভার্বের অর্থ প্রকাশ করছে, এখানে কি সে জিরান্ডের অর্থ প্রকাশ করবে? না, একদমই না। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, যখনই কোনো একটা ট্রানজিটিভ ভার্বের পর ভিওন প্লাস আইনজি থাকবে তখন সেটা জিরান্ড। আর যদি এমনিতে মেইন ভার্ব হিসেবে অর্থ প্রকাশ করে ভিওন প্লাস আইনজি, সেটা কখনোই জিরান্ডের অর্থ প্রকাশ করবে না। এইখানে নাউনের অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা এখানে নোটটা কি জানবো, যে ট্রানজিটিভ ভার্বের পর ভিওন প্লাস আইনজি জিরান্ড হয়। ট্রানজিটিভ ভার্ব এর পর V1 প্লাস আইএনজি জিরান্ড হয়। এরপর আসি যে রোল নাম্বার 3, সেটা হচ্ছে যে যদি V1 প্লাস আইএনজি দ্বারা কোনো একটা কাজের নাম বোঝায় তখন সেটা হয়ে যাবে কি, জিরান্ড। V1 প্লাস আইএনজি দ্বারা কোনো কাজের নাম নির্দেশ করলে, কাজের নাম নির্দেশ করলে সেটি জিরান্ড। যেমন অনেকের প্রিয় শখ থাকতে পারে, যে বলে না যে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। তাহলে আমি যদি বলি এখানে যে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ গার্ডেনিং। এখানে যে গার্ডেনিংটা রয়েছে, এখানে কিন্তু গার্ডেনিং বলতে একটা কাজের নামকে নির্দেশ করতেছে। অথবা গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, এই যে অবজেক্টের জায়গায় রয়েছে, দেখেন কি এর অর্থ দিচ্ছে, যে আমার প্রিয় শখ কি, আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। তো এই ক্ষেত্রে হয় এই গার্ডেনিংটা হয়ে যাবে জিরান্ড। কিন্তু আমি যদি বলতাম যে হি ইজ গার্ডেনিং, সে বাগান করছে, হি ইজ গার্ডেনিং, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কি থাকতো, এটা থাকতো ভার্ব, আর এটা হয়ে যেত জিরান্ড। এরপর আস্তে আস্তে দেখেন যে জিরান্ডের সেগমেন্ট গেল। তো আমরা দেখতে পারবো যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ওয়ার্ডের পর সবসময় ভিওয়ান প্লাস আইনজি জিরান্ডের মতো অর্থ প্রকাশ করে। এছাড়াও প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইনজি সবসময় জিরান্ডের অর্থ প্রকাশ করে। মেইন ভার্বের পর ভিওয়ান প্লাস আইনজি সবসময় জিরান্ডের অর্থ প্রকাশ করে। আর ভিওয়ান প্লাস আইনজি দ্বারা যদি কোনো কাজের নাম নির্দেশ করে সেটা জিরান্ডের অর্থ প্রকাশ করবে। এখন এই জিরান্ডের মতো দেখতে আরেকটা জিনিস রয়েছে, যেটা কিছুটা জিরান্ডের মতোই কাজ করবে, কিন্তু এর আলাদা একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। তো আমরা তো জানি যে প্রিপোজিশনের পর ভিওন প্লাস আইনজি সর্বদা, প্রিপোজিশনের আগে অথবা পরে ভিওন প্লাস আইনজি সর্বদা জিরান্ড হয়। কিন্তু এই ভার্বাল নাউনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, মনে করেন অফ একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগে যদি একটা ভার্বের আইনজি ফর্ম বসে তাহলে তো সেটা জিরান্ড হওয়ার কথা, তাই না? কিন্তু তার আগে যদি একটা ডেফিনেট আর্টিকেল দি বসানো থাকে, দি ডট 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 অফ, ফরম্যাটটা কি, দি ডট 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 অফ, এই যে ফরম্যাট আছে, এই ফরম্যাটে ভিওন প্লাস আইনজি সর্বদা কি, ভার্বাল নাউন। এই ফরম্যাটে ভিওন প্লাস আইএনজিটি ভার্বাল নাউন। যদি আমার এখানে দি না থাকতো তাহলে কিন্তু এটা আর ভার্বাল নাউন হতো না, তখন এটা হয়ে যেত জিরান্ড। কিন্তু সামনে একটা দি থাকার কারণে তখন সেটা হয়ে যাবে কি, ভার্বাল নাউন। যেরকম দ্য কিলিং অফ ওয়াইল্ড animals is cruel. দ্য কিলিং অফ ওয়াইল্ড অ্যানিমালস ইজ ক্রুয়েল, এখানে যে দ্য কিলিং অফ রয়েছে, এখানে যে কিলিংটা রয়েছে প্রিপোজিশন আগে বসছে, ভিওন প্লাস আইনজি জিরান্ড হওয়ার কথা, কিন্তু ডেফিনেট আর্টিকেল দি থাকার কারণে এর নাম হয়ে যাবে ভার্বাল নাউন। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার আছে, দেখেন এখানে দ্য কিলিং অফ অ্যানিমালস এর এখানে সাবজেক্টের একটা অংশের মধ্যে অ্যানিমালস প্লুরাল আছে না, কিন্তু এখানে ইজ কেন ব্যবহার করা হলো? আমরা যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের স্থলে ইনফিনিটিভ অথবা জিরান্ড দেখি, তাহলে সেটা যে ভার্বটা হবে, ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এখানে জিরান্ড থাকার কারণে, জিরান্ডের একটা ফরম্যাট ভার্বাল নাউন, এটা থাকার কারণে এখানে যে ভার্বটা রয়েছে সে ভার্বটা কি, সিঙ্গুলার। এরপর দেখেন আমি যদি এইভাবে একটা এক্সাম্পল দিতাম, দি রিডিং অফ নিউজপেপার makes a man enlighten, একটা মানুষকে কি করে, আলোকিত করে। তাহলে এখানে যে রিডিংটা আছে, রিডিংটা হচ্ছে ভার্বাল নাউন। আই হোপ আমরা ভার্বাল নাউন চিনতে পারবো।
এরপর আস্তে আস্তে সবচেয়ে কনফিউজ তৈরি করা বা সবচেয়ে কনফ্লিক্ট তৈরি করা একটা টপিক, সেটার নাম হচ্ছে পার্টিসিপল। কারণ পার্টিসিপলের যে প্রথম অংশ প্রেজেন্ট পার্টিসিপল, এর স্ট্রাকচার হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি, যা ঝামেলা লাগবে নাউনের সাথে। প্রেজেন্ট পার্টিসিপলের দিকে একটু লক্ষ্য করি। প্রেজেন্ট পার্টিসিপল ভি ওয়ান প্লাস আইএনজি, কারণ পার্টিসিপলের অর্থ, পার্টিসিপল কিসের মতো অর্থ প্রকাশ করে? পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে। অ্যাডজেক্টিভের পার্টিসিপল অ্যাডজেক্টিভ এর অর্থ প্রকাশ করে, তার মানে কোন একটা নাউনকে সে বিশেষায়িত করবে। আর এই যে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, এর স্ট্রাকচার হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি। জিরান্ডের যে স্ট্রাকচার ছিল সেটাও ছিল ভি ওয়ান প্লাস আইএনজি। ওখানে ভি ওয়ান প্লাস আইএনজি দ্বারা নাউন নির্দেশ করতেছে, আর এখানে ভি ওয়ান প্লাস আইএনজি দ্বারা অ্যাডজেক্টিভ নির্দেশ করবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল নির্দেশ করবে। তারপর আসতেছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা কিভাবে চিনবো? যে পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার হচ্ছে ভি থ্রি। তারপর রয়েছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি। তো এই যে পার্টিসিপল গুলো আছে, এরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করায়। আমাদের একটা শর্টকাট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে প্যাডের শর্টকাট। প্যাড, এই প্যাডের পর যদি নর্মালি একটা শব্দ থাকে তখন সেটা হয়ে যায় নাউন। এই যে প্যাড, এই প্যাডের পর যদি পরপর দুইটা শব্দ থাকে, একটি হয়ে যায় অ্যাডজেক্টিভ আর একটি হয়ে যায় নাউন। প্যাডের পর যদি পরপর তিনটা শব্দ থাকে, এক দুই তিন, তাহলে এটা অ্যাডভার্ব, এটি অ্যাডজেক্টিভ এবং তারপরটি কি? নাউন। এখন কথা হচ্ছে প্যাড কি? এই প্যাডের ফুল ফর্ম হচ্ছে পি ফর প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থাৎ কোন একটা সেন্টেন্সে প্রিপোজিশনের পর একটা শব্দ আছে, সেটা নাউন। এ ফর আর্টিকেল। আর্টিকেলের মধ্যে কি কি আছে? এ এন্ড বি, মানে কোন একটা সেন্টেন্সে আর্টিকেল রয়েছে, এই আর্টিকেলের পর একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে একটা নাউন। আর ডি ফর ডিটারমিনার্স। ডি ফর ডিটারমিনার্স। ডিটারমিনার্স, এখন ডিটারমিনার্স কি সেই সম্পর্কে আমরা একটু জানি। যে ডিটারমিনার কাদেরকে বলে? যে সকল ওয়ার্ড বা ওয়ার্ড সমূহ কোন একটি নাউন সিঙ্গুলার না প্লুরাল, কাউন্টেবল না আনকাউন্টেবল তা নির্দেশ করে, তাদেরকে ডিটারমিনার বলা হয়। তাহলে ডিটারমিনার কাকে বলে? আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি। ডিটারমিনার্স যে সকল ওয়ার্ড বা যে সকল ওয়ার্ড কোনো একটি নাউন সিঙ্গুলার না প্লুরাল, কাউন্টেবল না আনকাউন্টেবল তা নির্দেশ করে তাদের ডিটারমিনার বলে। তাহলে ডিটারমিনার কি? কোন একটা নাউনের সিঙ্গুলারিটি, প্লুরালিটি, কাউন্টেবিলিটি, আনকাউন্টেবিলিটি নির্দেশ করবে, সেটাই হচ্ছে ডিটারমিনার। আমরা হয়তো বাংলা ব্যাকরণে পদাশ্রিত নির্দেশক সম্পর্কে ধারণা রাখি। যে সকল শব্দ বা শব্দাংশ কোনো একটি পদের পরে বসে সেই পদটা একবচন না বহুবচন তা নির্দেশ করে, তাদেরকে আমরা পদাশ্রিত নির্দেশক হিসেবে জানতাম। যেমন আমরা একটু যদি এক্সাম্পল দেখি, যে গরুটি ঘাস খাচ্ছে। গরুটি ঘাস খাচ্ছে, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে যে গরুটি আছে, আর নিচে যদি বলতাম যে গরুগুলো ঘাস খাচ্ছে, গরুগুলো ঘাস খাচ্ছে, এখানে যে গরুগুলো রয়েছে, দেখেন তো এই গরুটা একটা বিশেষ্য না? এই বিশেষ্যের পর টি বসছে, আর এই যে গরু রয়েছে সেটাও একটা বিশেষ্য, এরপরও কি বসছে? গুলো বসছে। তো এখানে কয়টা গরু নির্দেশ করছে? একটা গরু। আর এখানে কয়টা গরু নির্দেশ করছে? একাধিক গরু। তো যে সকল শব্দ বা শব্দাংশ কোনো একটি পদের পরে বসে সেই পদটি একবচন না বহুবচন তা নির্দেশ করবে, সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর ডিটারমিনার কি করবে? কোনো একটা বিশেষ্যের পূর্বে বসবে, কোনো একটা নাউনের পূর্বে বসবে বা কোনো একটা ওয়ার্ডের পূর্বে বসে সেই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, কাউন্টেবল না আনকাউন্টেবল তা নির্দেশ করবে, তাদেরকে আমরা কি বলবো? ডিটারমিনার বলবো। এখন আমাদের ডিটারমিনারের এলিমেন্ট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। দি এলিমেন্টস অফ ডিটারমিনার। ডিটারমিনারের এলিমেন্ট আছে টোটাল কয়টা? একটা দুইটা তিনটা চারটা। প্রথম যেটা, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ। তারপরে আসতেছে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ পর ডিস্ট্রিবিউটিভ না নিয়ে এসে ডেমনস্ট্রেটিভের পর আসতেছে হচ্ছে আর্টিকেল। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর্টিকেল। এরপর রয়েছে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ।
এবং তারপর রয়েছে হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স। তাহলে ডিটারমিনার এলিমেন্ট কয়টা? ডিটারমিনার এলিমেন্ট টোটাল 4টা। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর আর্টিকেল, তারপর পজেসিভ অ্যাডজেক্টিভ এবং কোয়ান্টিফায়ার্স। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আরেকটা কিন্তু নাম আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যখন এটা কোনো একটা নাউনের পূর্বে বসবে তখন সেটা অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করবে। আর যেহেতু এই ডিটারমিনার গুলো কোনো একটা নাউনের পূর্বে বসতেছে, তাহলে আমরা বলতে পারি ডিটারমিনার গুলো কি? অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি কি রয়েছে? দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা আমরা মনে রাখবো। তারপর আছে আর্টিকেল। আর্টিকেলের মধ্যে রয়েছে এ, এন, দি। আচ্ছা, এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো দ্বারা কি নির্দেশ করে? আমি যদি কল্পনা করি যে দিস ইজ আ পেন, আমার এই কলমটা আমার হাতের কাছে আছে, এই জন্য আমি বলবো কি দিস ইজ আ পেন। এখন এই কলমটা যদি দূরে থাকতো, সাপোজ এই চেয়ারের উপর আছে, তখন আমি কি বলবো? দ্যাট ইজ আ পেন। এখন যদি এখানে 2টা কলম থাকে, একাধিক কলম আছে কিন্তু কাছাকাছি আছে, তখন আমি বলবো দিস আর পেন্স। এখন 2টা কলম যদি দূরে থাকে, আমি ওই দূরের কলমগুলোকে নির্দেশ করার সময় ব্যবহার করবো দোজ আর পেন্স। এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর যে ব্যবহার প্রণালী, এটা আমরা মনে রাখবো কি হবে? দিস দ্বারা মূলত তুলনামূলক কাছের সিঙ্গুলার বস্তুকে নির্দেশ করে, আর দ্যাট দ্বারা মূলত তুলনামূলক দূরের সিঙ্গুলার বস্তুকে নির্দেশ করে। দিস, এই দিস দ্বারা নির্দেশ করে তুলনামূলক কাছের প্লুরাল বস্তুকে, আর এই দোজ দ্বারা নির্দেশ করে তুলনামূলক দূরের প্লুরাল বস্তুকে। ঠিক আছে? এরপর আসতেছে আর্টিকেল। আর্টিকেল কি তা আমরা জানি, এ, এন, দি। আর পজিটিভ অ্যাডজেক্টিভ তো আমরা জানি। পজিটিভ অ্যাডজেক্টিভ কি? আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ মাই। ইওর পজিটিভ অ্যাডজেক্টিভ কি? ইওর। তারপর হিজ, হার্স, তারপর দেয়ার, আওয়ার, ইটস, এটসেট্রা। আর কোয়ান্টিফায়ার্স কারা? যে কোয়ান্টিটি নির্দেশ করবে, সাম, ফিউ, লিটল, মেনি, মাচ, মোর, এটসেট্রা। তো এরা হচ্ছে ডিটারমিনার। তো এগুলোর পরে যদি আমি একটা শব্দ দেখি তাহলে সেটা নাউন, এগুলোর পরে পরপর 2টা শব্দ দেখলে সেটা অ্যাডজেক্টিভ একটা নাউন, এগুলোর পরে পরপর 3টা শব্দ দেখলে সেটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন। এখন কথা হচ্ছে আমি কাউন্টিংটা থামাবো কোথায়? আমি কাউন্টিং মনে করেন শুরু করছি, শুরু করার পর সেটা কি চলতেই থাকবে? আমাকে থামাতে হবে না? যেরকম দেখেন যে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। আমার দেশের নাম কি? বাংলাদেশ। এখন এখানে দেখেন যে দাস যে শব্দটা আছে, এই দা তো প্রথমেই চলে আসে প্যাডের মধ্যে, যে আর্টিকেল, আর্টিকেল দা আছে না? দা এর পর একটা শব্দ আছে, তার মানে এটা কি একটা নাউন। এরপরে কি আমি অফ কেও নিব, মাই কেও নিব, কান্ট্রি কেও নিব, তারপর ইজ, তারপর বাংলাদেশ, এই সবগুলোকে কি নিব? না, এটা একটা লিমিটেশন আছে যে আমি কাউন্টিংটা কোথা থেকে শেষ করব। আমরা প্যাডের লিমিটেশন জানবো যে প্যাড থেকে পিএভিসি পর্যন্ত। পি আ ভিসি, পিএভিসি কি? যে এই প্যাড মানে হচ্ছে আরেকটা প্রিপজিশন, আরেকটা প্রিপজিশন অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ, অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে আমরা কাউন্টিং কখন কখন থামিয়ে দিব? যখন আমরা আরেকটা প্রিপজিশন দেখবো অথবা আরেকটা পজেসিভ অ্যাডজেক্টিভ দেখবো। আর এ বলতে বোঝানো হচ্ছে আর্টিকেল অথবা অ্যাডভার্ব, আর্টিকেল অথবা অ্যাডভার্ব। আমরা যদি আরেকটা অ্যাডভার্ব দেখি অথবা আর্টিকেল দেখি তাহলে আমরা আমাদের কাউন্টিং থামিয়ে দিব। আর ভিতে ভার্ব, আর সিতে কি? কনজাংশন। তার মানে পিএডি, প্যাডের লিমিটেশন কত? পিএভিসি পর্যন্ত। তার মানে আমরা এখানে আরেকটা প্রিপজিশন পাইছি, কাউন্টিং থেমে যাবে। তার মানে এখানে একটা শব্দ আছে, এটা একটা নাউন। এখন এই যে প্রিপজিশনটা আছে, এই প্রিপজিশনের পরপর পরপর কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। তো এই যে শব্দটা আছে এটা কি? অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে জানি। আরেকটা শব্দ কি আছে? কান্ট্রি, কান্ট্রি হয়ে যাবে কি? নাউন। এই যে প্রিপজিশন, আর্টিকেল, ডিটারমিনারের পর পরপর 2টা শব্দ থাকলে একটা অ্যাডজেক্টিভ আর একটা কি? নাউন। আর এখানে একটা ভার্ব পাওয়ার পর কারণে কি হয়ে যাবে? কাউন্টিং অফ হয়ে যাবে। এখন যদি আমরা প্যাডের মধ্যে থেকে এই পজিটিভ অ্যাডজেক্টিভকেই কাউন্ট করি, যে পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, তার মানে এই কান্ট্রিটা কি হয়ে যাবে? একটা শব্দ, নাউন। ঠিক আছে? তো আমরা এখন একটু প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল গুলো দেখি, আমরা চিনতে পারবো হয়তো যদি আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। আর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে চেনাটা খুব কঠিন হয়ে যাবে। আর নইলে আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা নাউনের সামনে দেখছি বিয়ন প্লাস আইএনজি, তার মানে সেটা কিসের অর্থ প্রকাশ করবে? অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করবে। কোনো একটা অ্যাডজেক্টিভের আগে দেখছি সেটা অ্যাডভার্বের অর্থ প্রকাশ করবে। এটা একটু ঝামেলা যুক্ত। আমরা একটা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপলটা দেখি
যে আই স এ ক্রাইং চাইল্ড, ক্রাইং চাইল্ড, আমি একটা ক্রন্দনরত শিশুকে দেখলাম, ঠিক আছে। তাহলে দেখেন আই স আ ক্রাইং চাইল্ড, এখানে যে ভার্বটা রয়েছে স ভার্ব আর ক্রাইং ভার্ব, কোনটা কিসের অর্থ প্রকাশ করছে? এখানে স হচ্ছে মেইন ভার্ব যেটা দেখার কাজ করেছিল, এ তো না, আই। আর এ ক্রাইং চাইল্ড, এই যে শিশুটার অবস্থা নির্দেশ করতেছে না, শিশুটার অবস্থা কি রয়েছে? ক্রন্দনরত শিশু। আর এখানে আমরা আরেকভাবে আইডেন্টিফাই করতে পারবো, দেখেন প্যাডের পর কয়টা শব্দ আছে? একটা, আরেকটা, তার মানে এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। ভিওন প্লাস আইএনজি যখন কোন একটি নাউনের পূর্বে বসে সে নাউনটার অবস্থা নির্দেশ করবে বা সে নাউনটা সম্পর্কে তথ্য প্রদান করবে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এখন তাহলে একটা পাস্ট পার্টিসিপল এক্সাম্পল দেখি, যে হি বট এ রোটেন ফিশ, রোটেন ফিশ, সে একটা পচা মাছ কিনলো, সে একটা পচা মাছ কিনলো, এখানে মেইন ভার্ব কি? বট। আর এ রটেন ফিশের মধ্যে যে রটেনটা আছে, এই ফিশটার অবস্থা নির্দেশ করতেছে না, মাছটার অবস্থা কি? মাছটা পচা। তো এখানে যে ভি3 ফর্মটা রয়েছে, এই ভি3 ফর্মটা দ্বারা মূলত একটা অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এটা কি? পাস্ট পার্টিসিপল। এখন যদি আমরা পারফেক্ট পার্টিসিপলের দিকে দেখি, পারফেক্ট পার্টিসিপল এক্সাম্পল কি? হ্যাভিং প্লাস ভি3। যেরকম আমরা একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, যে দ্য বয় ran away, ran away having taken the money। তাহলে দেখেন তো, এই যে ran away পালালো, এটা মেইন ভার্ব, আর এই যে হ্যাভিং টেকেন, হ্যাভিং প্লাস ভি3 যে অংশটুকু রয়েছে, এটা এই মানিটার অবস্থা নির্দেশ করতেছে না, টাকাটা কি করা হয়েছিল? টাকাটা গৃহীত হয়েছিল। এই জন্য এই হ্যাভিং প্লাস ভি3 হচ্ছে একটা প্রেজেন্ট, না সরি, পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি3। তুই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের মধ্যে থেকে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল আইডেন্টিফাই করা, ডিফারেন্সিয়েট করা খুব বেশি ইজি। কিন্তু ঝামেলা লাগে কার সাথে? প্রেজেন্ট পার্টিসিপলের সাথে। কারণ প্রেজেন্ট পার্টিসিপল দেখতে যেমন, নাউনও কিন্তু দেখতে, জিরান্ডও কিন্তু দেখতে সেম, শুধু অবস্থান ভেদে এদের নামটা আলাদা আলাদা। ভিওন প্লাস আইএনজি কিন্তু কখনো জিরান্ডের নাম প্রকাশ করবে, কখনো পার্টিসিপলের নাম প্রকাশ করবে। আচ্ছা, তো আমরা এখন একটু লক্ষ্য করি যে প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বাল অ্যাডজেক্টিভ বলতে মূলত কাকে বোঝায়? ভার্বাল অ্যাডজেক্টিভ। এখন এখানে দুইটা নাম কেন? কেন প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বাল অ্যাডজেক্টিভ? আমরা যখন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করব, তখন আমরা দেখতে পারবো যে এরকম কিছু এক্সাম্পল থাকতে পারে, যে আই স এ রানিং বাস, রানিং বাস। এখানে যে রানিং শব্দটা আছে, নিচে আন্ডারলাইন দিয়ে বলবে দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা অ্যান। এই আন্ডারলাইন কিন্তু শব্দটি কি? প্রথমটা দিল জিরান্ড, তারপরটা দিল ভার্বাল নাউন, ভার্বাল নাউন, দুই নম্বরটা দিল ভার্বাল অ্যাডজেক্টিভ, আর চার নম্বরটা দিল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো আমরা তো জানি যে কম্পিটিটিভ এক্সামে অবশ্যই সবচেয়ে অ্যাকুরেট যেটা অ্যান্সার সেটা দেখাইতে হয়। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। অপশনে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ছিল, কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখাবো না, আমাদের দেখাতে হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্বাল অ্যাডজেক্টিভ নাম হওয়ার পিছনে কারণ। যদি আমাদের কম্পিটিটিভ এক্সামে এরকম ভাবে প্রশ্ন আসে, তখন অবশ্যই আমরা ভার্বাল অ্যাডজেক্টিভটি দেখাবো। তো ভার্বাল অ্যাডজেক্টিভের কাজ কি? কোন একটা সেন্টেন্সে নাউনকে বিশেষায়িত করবে, অর্থাৎ নাউনের অবস্থা প্রকাশ করবে, যে নাউনটি আসলে কি অবস্থায় রয়েছে। তো আমরা যেরকম জিরান্ডের ক্ষেত্রে কিছু রুলস দেখেছিলাম, আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও কিছু রুলস দিয়ে সেটাকে মনে রাখতে পারি। তো রুলস নাম্বার 1, অ্যাডভার্বের পর ভি1 প্লাস আইএনজি, অ্যাডভার্বের পর ভি1 প্লাস আইএনজি সর্বদা প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। কারণ অ্যাডভার্বের পর ভি1 প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হয়। এর আগের বারে কি দেখলাম, যে প্রিপজিশনের পর ভি1 প্লাস আইএনজি জিরান্ড হয়। যেরকম আমি যদি বলি যে ট্রুলি স্পিকিং, ট্রুলি স্পিকিং, সত্যি করে বলছি, হি ইজ লাইং, সে মিথ্যা বলছে, সে মিথ্যা বলছে। এই যে ট্রুলির পর যে স্পিকিং দ্বারা যে এখানে একটা ফ্রেজ গঠিত হয়েছে, তো এই স্পিকিংটা এখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা একটা অ্যাডভার্বের পরে বসে। কারণ আমরা জানি যে কোনো একটা অ্যাডজেক্টিভের পর যদি অ্যালয় থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। এখানে ট্রু একটা অ্যাডজেক্টিভ, এরপরে অ্যালয় একটা অ্যাডভার্ব। এখন আমরা যদি বলি যে ফ্রেন্ডলি,
এই ফ্রেন্ডলি শব্দটা কি? এটা কি কোনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না অন্য কিছু? এখানে যে ফ্রেন্ডলিটা রয়েছে সেটার একটু স্ট্রাকচারটা দেখি। ফ্রেন্ড শব্দটা হচ্ছে একটা নাউন। নাউন প্লাস এলওয়াই থাকলে তখন সেটা চোখ বন্ধ করে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকে, স্লো প্লাস এলওয়াই, তখন হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তখন হয়ে যাবে অ্যাডভার্ব। তো আমাদের এই বক্সটা একটু মনে রাখতে হবে যে নাউন প্লাস ly is equal to adjective, adjective plus ly is equal to adverb। ঠিক আছে, তার মানে এখানে এই অ্যাডভার্বের পরে v1 প্লাস আইএনজি বসার কারণে এটা হয়ে যাবে কি প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়া যদি আমি এভাবে বলতাম যে honestly saying হি ইজ এ লায়ার, হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী, তাহলে এখানে সেইংটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়া আমরা তো কিছুক্ষণ আগে একটা দেখলাম যে যদি ভি1 প্লাস আইএনজি কোনো একটা ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে তখন সেটা হয়ে যায় কি প্রেজেন্ট পার্টিসিপল, বা সেটা তখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে। ঠিক আছে, এখন আমরা একটু লক্ষ্য করি যে এটার একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যে কখনো যদি আমরা এই ভি1 প্লাস আইএনজি দ্বারা কোন একটা জিনিসের অবস্থা নির্দেশ করি, যেরকম দি টপিক ইজ ইন্টারেস্টিং, দি টপিক ইজ ইন্টারেস্টিং। এখানে যে ইন্টারেস্টিং শব্দটা আছে এটা মূলত টপিকটা কেমন তা নির্দেশ করতেছে, এখানে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে। তো সেই ক্ষেত্রে যে ইন্টারেস্টিংটা রয়েছে, ইন্টারেস্টিংটা মূলত একটা অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করবে বা প্রেজেন্ট পার্টিসিপলের অর্থ প্রকাশ করবে। তারপর আসে সবচেয়ে কমন একটা কনফ্লিক্ট, যেটাতে আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে, যে আমরা একটা ভি1 প্লাস আইএনজি এর পর যদি নাউন দেখি, দেখেন ভি1 প্লাস আইএনজি প্লাস একটা নাউন, এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটে যে ভি1 প্লাস আইএনজিটি রয়েছে এটা জিরান্ড হতে পারে, এটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। তাহলে দেখেন এই ফরম্যাটে ভি1 প্লাস আইএনজিটি জিরান্ড হতে পারে, জিরান্ড ও হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল ও হতে পারে। তো কোন সময় জিরান্ড হবে এবং কোন সময় প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে দেখি। যে দিস ইজ মাই রিডিং রুম, এটা আমার পড়ার কক্ষ, আর আই স এ ক্রাইং চাইল্ড, আমি একটা ক্রন্দনরত শিশু দেখলাম। তো এখানে দেখেন এই রিডিং যে ভি1 প্লাস আইএনজি আছে এরপর একটা নাউন আছে, আর ক্রাইং যে ভি1 প্লাস আইএনজি আছে এরপর একটা নাউন আছে। তো ভি1 প্লাস আইএনজি এরপর কি আছে, নাউন আছে। তো এটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, এটাও জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, ডিপেন্ড করবে এরপরে যে নাউনটা আছে তার উপর। এরপরে যে নাউনটা আছে এটার যদি ভার্বিং করার ক্ষমতা থাকে, মানে এই ভি1 প্লাস আইএনজি দ্বারা যে কাজটা নির্দেশ করছে এটা যদি করার ক্ষমতা থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ভার্বিং করার ক্ষমতা না থাকে তাহলে সেটি জিরান্ড। যেরকম দেখেন রুম কি পড়তে পারে, রুম কিন্তু পড়তে পারে না, সেক্ষেত্রে এই রিডিংটা হয়ে যাবে জিরান্ড। আর শিশু কি কাঁদতে পারে, হ্যাঁ শিশু কাঁদতে পারে, এই জন্য এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা কি দেখলাম, যদি নাউনটির ভার্বিং করার ক্ষমতা থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বিং করার ক্ষমতা না থাকলে সেটা জিরান্ড। তাহলে ভার্বিং করার ক্ষমতা থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বিং করার ক্ষমতা না থাকলে জিরান্ড। তো আমরা প্রাথমিকভাবে দেখলাম যে নন ফাইনাইট ভার্বগুলোকে কয়টি অংশে ভাগ করা হয়, তিনটি অংশে, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এই ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যে ক্লাসিফিকেশনগুলো ছিল, প্রকারভেদগুলো ছিল, সেগুলো আমরা এখন দেখলাম। আমরা হয়তো এখন একটা ভার্ব দেখলে চিনতে পারবো যে এই যে ভার্বের ফরম্যাটটা রয়েছে এটি কি ফাইনাইটে রয়েছে না নন ফাইনাইটে রয়েছে। এটি যদি নন ফাইনাইটের থেকে থাকে তাহলে এটা নন ফাইনাইটের কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটাও হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারবো। আজকে এই পর্যন্তই।